যদি কোনো মানুষ অহংকারে ডুবে আপনার সামনে দাঁড়িয়ে বলে দেয়, যদি তুমি এই গাড়িটি 5 মিনিটের মধ্যে চালু করে দাও তবে আমার মেয়ে তোমার হবে, তবে আপনি কি করবেন? আজকের গল্প ঠিক এখান থেকেই শুরু হয়। একজন গরিব মালিক, একটি নষ্ট হয়ে পড়ে থাকা দামি গাড়ি এবং একটি চ্যালেঞ্জ যা শুধু একজন মানুষের ভাগ্য নয়, বরং অনেকের জীবনের চিন্তাধারা বদলে দেওয়ার মতো ছিল। 5 মিনিটের সময় আর সেই একটি মুহূর্তে সবকিছু উলটপালট হয়ে গেল। মর্যাদা, অহংকার, সম্মান আর মনুষ্যত্ব সবার আসল চেহারা সামনে চলে এলো। এই গল্পটি শুধু একটি গাড়ি ঠিক হওয়ার নয়, এটি হলো কোনো মানুষকে ছোট করে দেখার সবচেয়ে বড় ভুলের গল্প। আর এই গল্প শেষ পর্যন্ত আপনাকে ভাবতে বাধ্য করবে। ভিডিও শুরু করার আগে যদি আপনার এমন আবেগ ঘন এবং সত্য গল্প পছন্দ হয়, তবে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, যাতে কোনো গল্প আপনার মিস না হয়ে যায়। এবং কমেন্টে আমাদের অবশ্যই জানান আপনি এই ভিডিওটি কোথা থেকে এবং কি করতে করতে দেখছেন, বাড়িতে, কাজের মাঝে, নাকি রাতের নিস্তব্ধতায়। এখন দেরি না করে আসুন শুরু করি আজকের গল্প, কারণ কখনো কখনো একটি ছোট সুযোগ পুরো জীবন বদলে দেয়। শীতের সেই সকাল গুরুগ্রামে একটু বেশিই ঠান্ডা ছিল। রোদ উঠলেও তার উষ্ণতা উঁচু দেওয়াল আর মার্বেল দিয়ে তৈরি সেই আলিশান বাংলো পর্যন্ত পৌঁছাতে পারছিল না। বাগানে শিশির বিন্দুগুলো তখনও পাতার উপর কাঁপছিল, যেন কোনো পুরনো কষ্ট চুপচাপ টিকে আছে। সেই বাগানেরই এক কোণে অর্জুন বর্মা ঝুঁকে পড়ে শুকনো পাতা কুড়োচ্ছিল। ছেঁড়া জ্যাকেট, কাদা লাগা জুতো আর পরিশ্রমে খসখসে হয়ে যাওয়া হাত। সে এখানে অনেক বছর ধরে কাজ করছিল, কিন্তু এই বাড়িতে তার নাম খুব কম লোকেই জানত। বেশিরভাগ মানুষ তাকে দেখতেও না, যেন সে মানুষ নয়, কেবল একটি সরঞ্জাম। অর্জুনের এতে অভ্যাস হয়ে গিয়েছিল, দারিদ্র্যের অভ্যাস, নীরবতার অভ্যাস আর অপমান গিলে নেওয়ার অভ্যাস। ঠিক সেই মুহূর্তে হঠাৎ একটি জোরালো আওয়াজ সকালের শান্তিকে চিড়ে দিল। রাগে ভরা কণ্ঠ, অহংকারে ভরা কণ্ঠ। মহেন্দ্র সিং রাঠোর, এই বাংলোর মালিক, তার দামি স্যুটে গ্যারেজের সামনে দাঁড়িয়েছিলেন। তার লাক্সারি গাড়ি স্টার্ট হচ্ছিল না। মোবাইলে জোরে কারোর সাথে কথা বলছিলেন। হাত কাঁপছিল আর মুখে এমন রাগ ছিল যেন পুরো পৃথিবী তাকে ধোঁকা দিয়েছে। বাড়ির চাকরেরা দুয়ে দাঁড়িয়েছিল, কেউ এগিয়ে এলো না। ভুল করার ভয় এই বাড়িতে বাতাসের চেয়েও ভারী ছিল। অর্জুন মাথা তুলে গাড়ির দিকে তাকাল। ধোঁয়ার হালকা একটা রেখা বাতাসে মিশছিল। শব্দটা তার চেনা লাগল, অনেক পুরনো, অনেক গভীর। তার মনে এক মুহূর্তের জন্য কিছু একটা নাড়া দিল, একটি ভুলে যাওয়া দক্ষতা, একটি চেপে রাখা অতীত। সে সাহস করল, ধীর পায়ে এগিয়ে গেল। সাহেব, যদি অনুমতি দেন আমি একবার দেখে নিই। সেই মুহূর্তে অর্জুন জানত না যে এই একটি বাক্য তার পুরো জীবনের দিক বদলে দেবে। এই সকালটি শুধু একটি গাড়ির নয়, অনেক অহংকারী হৃদয়ের পরীক্ষা নিতে চলেছিল। মহেন্দ্র সিং রাঠোর যখন অর্জুনের দিকে তাকালেন, তখন তার চোখে কোনো মানুষ ছিল না, শুধু এমন একটি মুখ ছিল যাকে তিনি যখন খুশি মুছে ফেলতে পারেন। তার দৃষ্টিতে সেই পুরনো অবজ্ঞা ছিল, যা এই বাড়িতে কাজ করা প্রতিটি গরিবের জন্য রাখা থাকে। তুমি? তার কণ্ঠে অবাক হওয়া নয়, অপমান ছিল। তুমি আমার গাড়ি দেখবে? অর্জুন সেখানেই থেমে গেল। তার মনে হলো যেন তার বুকে কেউ ভারী পাথর রেখে দিয়েছে। তবুও সে খুব নিচু স্বরে বলল, সাহেব, শুধু দেখলে হয়তো কিছু বুঝতে পারব। মহেন্দ্রর গলা হঠাৎ চড়ে গেল। তোমার বিন্দুমাত্র ধারণা আছে এই গাড়ি কত দামের? তোমার পুরো জীবনও এর দামের সামনে কিছুই না। উঠোনে দাঁড়িয়ে থাকা চাকরেরা একসাথে নজর নিচু করে নিল। এই বাড়িতে কেউ সত্যি কথা বলতো না, এখানে শুধু ক্ষমতা কথা বলতো। ঠিক সেই মুহূর্তে বাড়ির ভেতর থেকে হিল জুতো খটখট শব্দ শোনা গেল। কাব্যার আখর বাইরে এলো, নিদ্রালু চোখ, দামি নাইট গাউন আর মুখে সেই শীতল অহংকার। তার নজর প্রথমে গাড়ির ওপর পড়ল, তারপর অর্জুনের ওপর। তার ঠোঁটে হাসি ফুটে উঠল। ড্যাডি, সে হাসতে হাসতে বলল, এই মালি আপনার গাড়ি ঠিক করবে? তার হাসি বাতাসের চাকুর মতো ভাসছিল। সকাল সকাল এর চেয়ে ভালো কমেডি আর হতে পারে না। কিছু চাকর হাসার চেষ্টা করল, কেউ ভয়ে চুপ করে থাকল। অর্জুনের মাথা নিজে থেকেই নিচু হয়ে গেল, বুক দুরু দুরু করতে লাগল। তার কাছে এসব নতুন কিছু ছিল না, কিন্তু আজকের শব্দগুলো একটু বেশি গভীর ছিল। নিজের সীমার মধ্যে থাকো অর্জুন, কাব্য এগিয়ে এসে বলল। তোমার হাত মাটির জন্য, মেশিনের জন্য নয়। এই গাড়ি তোমার পুরো জীবনের চেয়েও দামি। প্রতিটি শব্দ তার ভেতরে গেঁথে যেতে লাগল, যেন কোনো পুরনো ক্ষত নতুন করে খুঁচিয়ে দেওয়া হচ্ছে। মহেন্দ্র ঘড়ি দেখলেন, তার অস্থিরতা এখন স্পষ্ট বোঝা যাচ্ছিল। মোবাইল অনবরত বেজে যাচ্ছিল। যদি আজকের মিটিং মিস হয়ে যায়, তিনি বিড়বিড় করে বললেন, তবে সব শেষ হয়ে যাবে। তিনি আবার অর্জুনের দিকে তাকালেন। এবার দৃষ্টিতে ঘৃণার সাথে বাধ্যবাধকতাও ছিল। কিছুক্ষণ নীরবতার পর তিনি শীতল গলায় বললেন, ঠিক আছে, যদি নিজের উপর এতই ভরসা থাকে তবে শোনো। উঠোনে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। যদি তুমি 5 মিনিটের মধ্যে আমার গাড়ি স্টার্ট করে দাও,
মহেন্দ্র প্রতিটি শব্দ চিবিয়ে বললেন, তবে আমি মেনে নেব যে তুমি অকেজো নও। তিনি থামলেন, তারপর বললেন, আর যদি না পারো তবে আজই এখান থেকে বেরিয়ে যাবে, বিনা পয়সায়, কোনো প্রশ্ন ছাড়া। এটি কোনো চ্যালেঞ্জ ছিল না, এটি ছিল ক্ষমতার আস্ফালন। কাব্য অবাক হয়ে গেল, ড্যাডি আপনি কি বলছেন? কিন্তু মহেন্দ্র তার দিকে তাকালেনও না। সবার নজর এখন অর্জুনের উপর ছিল। কেউ হাসি চেপে রাখছিল, কেউ তার পতনের অপেক্ষায় ছিল। অর্জুনের মনে হলো যেন পুরো উঠোন তার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। তার গলা শুকিয়ে গেল, কিন্তু চোখে কিছু একটা বদলে গেল। কোনো রাগ নয়, কোনো প্রতিশোধ নয়, কেবল এক পুরনো চেপে রাখা জেদ। সেই মুহূর্তে কারো ধারণা ছিল না যে এই চ্যালেঞ্জ শুধু একটি গাড়ির নয়, এটি মনুষ্যত্ব, অহংকার আর লুকিয়ে থাকা সত্যের পরীক্ষা। আর এই আগুনে সবচেয়ে আগে পুড়তে যাচ্ছিল অহংকার। অর্জুন কিছুক্ষণ নীরব হয়ে দাঁড়িয়ে থাকল। 5 মিনিটের সময় খুব কম ছিল, কিন্তু তার ভেতরে কোনো তাড়াহুড়ো ছিল না। উঠোনে দাঁড়িয়ে থাকা দৃষ্টিগুলো তাকে বিদ্ধ করছিল। কেউ হাসি চেপে, কেউ তাকে পড়ে যেতে দেখার জন্য তৈরি। ঠান্ডা হাওয়া তার মুখে ঝাপটা দিচ্ছিল, কিন্তু তার শ্বাস-প্রশ্বাস স্থির ছিল। সে কিছু না বলে গাড়ির দিকে পা বাড়াল, যেন এই পথ সে আগেও বহুবার পার করেছে। বোনেট খুলতেই ধাতুর হালকা শব্দ প্রতিধ্বনিত হল। ধোঁয়ার সরু রেখা বাতাসে মিশছিল। তেল আর লোহার মেলামেশা গন্ধ তার ভেতরে কোনো এক ভুলে যাওয়া দুনিয়ার দরজা খুলে দিল। অর্জুন হাত বাড়িয়ে তার আর পাইপগুলো ছুঁয়ে দেখল। এটি কোনো লোক দেখানো কাজ ছিল না, না ছিল সাহস দেখানোর চেষ্টা। এটি ছিল স্মৃতি, যা শব্দ দিয়ে নয়, বরং হাত দিয়ে কথা বলে। সে কান একটু ঝুঁকিয়ে শুনল, মাত্র কয়েক সেকেন্ডের জন্য। ইঞ্জিনের শব্দে একটা ছন্দপতন ছিল, যেন শ্বাস পুরোপুরি পৌঁছাতে পারছে না। পেছনে দাঁড়িয়ে থাকা কাব্য কিছু বলতে চাইল, কিন্তু শব্দ তার গলায় আটকে গেল। তার চোখ এখনও শক্ত ছিল, কিন্তু প্রথমবার তাতে আগের মতো নিশ্চয়তা ছিল না। মহেন্দ্র ঘড়ি দেখলেন এবং শীতল গলায় বললেন, 3 মিনিট। তার শব্দে এখন আগের মতো অহংকার ছিল না, ছিল হালকা উদ্বেগ। অর্জুন একটি সরু নল আঙুল দিয়ে অনুভব করল, ঢিলে, খুবই সামান্য, কিন্তু যথেষ্ট। সে পকেট থেকে ছোট একটি সরঞ্জাম বের করল, সেই একই জিনিস যা সে প্রতিদিন ঘাস কাটার মেশিনে ব্যবহার করত। হাত দ্রুত ছিল না, কিন্তু নিখুঁত ছিল। নলটি টাইট দিয়ে সেন্সরের কাছে গিয়ে হালকা চাপ দিল, যেন কোনো পুরনো বন্ধুকে ভরসা দিচ্ছে। উঠোনে নীরবতা আরও গভীর হল। কিছু চাকর অজান্তেই সামনের দিকে ঝুঁকে এলো। কাব্যের নজর এখন অর্জুনের হাতের ওপর আটকে ছিল। সেখানে কোনো ভয় ছিল না। অর্জুন আরও একবার কান পেতে শুনল। শব্দ বদলে গিয়েছিল, সুষম, পরিষ্কার। সে মাথা নাড়ল, যেন কোনো ভেতরের আলোচনার উত্তর পেয়েছে। তারপর সে সোজা হয়ে দাঁড়াল। তার কণ্ঠ শান্ত ছিল, প্রায় ফিসফিসানির মতো। আমি এটি কোনো শর্তের জন্য করছি না। মহেন্দ্র হাতের ইশারায় বললেন, অনেক হয়েছে, এবার স্টার্ট করো। অর্জুন ড্রাইভার সিটে বসল। সিটটি ঠান্ডা ছিল। সে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল। কোথাও দূরে কোনো কারখানার শব্দ, কোনো ভেঙে যাওয়া স্বপ্নের ছায়া, এবং তারপর নিস্তব্ধতা। সে চাবি ঘোরাল। এক মুহূর্তের জন্য সব কিছু থেমে গেল, এবং তারপর ইঞ্জিন সজীব হয়ে উঠল। শব্দ খুব জোরে ছিল না, না ছিল টালমাটাল। সেটি ছিল স্থির, নির্ভরযোগ্য, যেন সবসময় এমনই ছিল। উঠোনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো পাথর হয়ে গেল। কাব্যের শ্বাস আটকে গেল। মহেন্দ্র অজান্তেই এক পা এগিয়ে এলেন। এটি শুধু গাড়ি চলার শব্দ ছিল না, এটি ছিল কোনো দমিত সত্যের প্রকাশ। অর্জুন ইঞ্জিন বন্ধ করল না, সে শুধু স্টিয়ারিংয়ে হাত রাখল এবং গভীর শ্বাস নিল। এটি কোনো যন্ত্র ছিল না যা এইমাত্র জেগে উঠল। এটি ছিল তার অতীত, যা চুপচাপ ফিরে এসেছিল। আর এই গল্প এখানেই শেষ হওয়ার ছিল না, এটি তো কেবল শুরু ছিল। ইঞ্জিনের স্থির শব্দ তখনও উঠোনে প্রতিধ্বনিত হচ্ছিল, সেই একই শব্দ যাকে কিছু মিনিট আগে পর্যন্ত সবাই অসম্ভব মনে করছিল। মহেন্দ্র সিং রাঠোর গাড়ির পাশে দাঁড়িয়েছিলেন। তার নজর বোনটার চাকার মাঝে ঘুরপাক খাচ্ছিল, যেন কোথাও কোনো কারসাজি লুকিয়ে আছে। তিনি জোর করে একটি হাসি মুখে আনার চেষ্টা করলেন, কিন্তু সেই হাসির সাথে সাথেই ভেঙে গেল। এটি কিছুই প্রমাণ করে না, তিনি বললেন, কণ্ঠস্বরে কঠোরতা আনার চেষ্টা করে। মেশিন কখনো কখনো নিজে থেকেও চালু হয়ে যায়। অর্জুন চুপচাপ ড্রাইভার সিটে বসে থাকল। সে না করল বিতর্ক, না দিল কোনো সাফাই। তার এই নীরবতাই ছিল সবচেয়ে বড় জবাব। কাব্যের নজর কখনো তার বাবার ওপর যাচ্ছিল, কখনো অর্জুনের ওপর। তার ভেতরে অদ্ভুত কিছু একটা তোলপাড় করছিল। এটি লজ্জা নাকি বিস্ময়, সে নিজেই ঠিক করতে পারছিল না। সে প্রথমবার অনুভব করল যে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি কেবল একজন মালি নয়, তার শান্তির মাঝে কোনো মেকি ভাব ছিল না। মহেন্দ্র হঠাৎ বললেন,
গাড়ি চালিয়ে দেখাও। এটি আদেশের চেয়ে নিজের ভেঙে যাওয়া বিশ্বাসকে আঁকড়ে ধরার চেষ্টা বেশি ছিল। যদি সত্যি ঠিক হয়ে থাকে তবে সামনের রাস্তা পর্যন্ত নিয়ে যাও। উঠোনে নীরবতা আরও গভীর হল। কাব্যের মুখ থেকে অজান্তেই বেরিয়ে এলো, ড্যাডি, দরকার নেই। কিন্তু তার গলা খুব নিচু ছিল। মহেন্দ্র তা কানেই নিলেন না। অর্জুন কোনো দ্বিধা ছাড়াই গাড়ি এগিয়ে নিয়ে গেল। চাকাগুলো ধীরে ধীরে চলল, তারপর খুব স্বাচ্ছন্দ্যে, না কোনো ঝাঁকুনি, না কোনো অদ্ভুত শব্দ। গাড়িটি মোড় নিল, সোজা হল, এবং তারপর ঠিক সেই জায়গায় এসে থেমে গেল। সব কিছু স্বাভাবিক ছিল, ভয় পাইয়ে দেওয়ার মতো স্বাভাবিক। মহেন্দ্রর মুখ ফ্যাকাশে হয়ে গেল। যে যান্ত্রিক ত্রুটির জন্য তিনি অপেক্ষা করছিলেন তা আসলই না। নিশ্চয়ই কোনো কারসাজি করেছ, তিনি বিরক্তির সাথে বললেন, যেন শব্দ দিয়ে সত্য বদলে যাবে। তোমরা লোকগুলো প্রথমে সাহায্য দেখাও, তারপর কিছু চাইতে শুরু করো। এই অভিযোগ বাতাসে ঝুলে থাকল। কাব্য দ্রুত তার দিকে তাকালো। এবার তার গলা কাঁপছিল। উনি কিছু চাননি, সে বলল। সে নিজেও জানত না যে সে অর্জুনের হয়ে কথা বলছে নাকি নিজের ভেতরে জেগে ওঠা অপরাধবোধের হয়ে। অর্জুন গাড়ি থেকে নামল। সে দুই হাতে মহেন্দ্রর দিকে চাবি বাড়িয়ে দিল। তার স্বর শান্ত ছিল, কোনো তিক্ততা ছাড়া। আমি কিছু চাইনি সাহাব, আমি শুধু সেটাই করেছি যা আমার সঠিক মনে হয়েছে। সেই শব্দগুলোতে কোনো দাবি ছিল না, কোনো অভিযোগ ছিল না, কেবল এক সোজাসাপটা সত্য। মহেন্দ্র চাবিটা নিলেন, তার হাত হালকা কেঁপে উঠল। উঠোনে আবার নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। কাব্যের চোখ ভিজে এলো। তার সকালে সেই হাসির কথা মনে পড়ল, নিজের করা ব্যঙ্গগুলো মনে পড়ল। এখন সেগুলো তাকেই বিততে লাগল। মহেন্দ্র দালা চড়ালেন, যেন নিজের ভেতরের ফাটল ঢাকতে চান। ঠিক আছে, তিনি বললেন, তুমি তোমার কাজ করো, এখানে দাঁড়িয়ে থাকার দরকার নেই। অর্জুন মাথা নিচু করল এবং পেছনে ফিরে গেল। তার পায়ে কোনো তাড়াহুড়ো ছিল না, না ছিল কোনো ক্লান্তি। যেন সে জানত যে এই সব এখানেই শেষ হতে চলেছে না। কাব্যটাকে চলে যেতে দেখতে থাকল। তার মনে প্রথমবার এই প্রশ্নটি পরিষ্কার হয়ে ফুটে উঠল যে মানুষের দাম কি হয়, টাকা দিয়ে, নাম দিয়ে, নাকি সেই শান্তি দিয়ে যা অর্জুনের মুখে ছিল। মহেন্দ্র একাই দাঁড়িয়ে থাকলেন, সেই গাড়ির পাশে, যা এখন পুরোপুরি ঠিক ছিল, এবং সেই অনুভূতির সাথে যাকে তিনি স্বীকার করতে চাইছিলেন না। তার অহংকারে একটি ছোট ফাটল ধরে গিয়েছিল। বাইরে থেকে তা সামন্ত ছিল, ভেতর থেকে গভীর, এবং খুব শীঘ্রই এই ফাটল সবকিছু বদলে দিতে চলেছিল। সকালে ঠান্ডা হাওয়া এখনও আঙিনায় ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু পরিবেশ পুরোপুরি বদলে গিয়েছিল। গাড়ি এখন ঠিক দাঁড়িয়েছিল, ইঞ্জিন শান্ত হয়ে গিয়েছিল, তবুও মহেন্দ্র সিং রাঠোরের ভেতরে কিছুই শান্ত ছিল না। তিনি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিলেন, যেন সময়ের সাথে লড়াই করছেন। মিটিংয়ের সময় কাছে আসছিল এবং গলায় শুষ্কতা বেড়ে চলছিল। তিনি ড্রাইভারকে ইশারায় ডাকলেন, যেন এই পুরো ঘটনাকে দ্রুত পেছনে ফেলে দিতে চান। কিন্তু কিছু সত্য এমন হয় যা উপেক্ষা করা যায় না। কাব্য সেখানেই দাঁড়িয়েছিল। তার নজর মাটির দিকে ছিল, কিন্তু তার মনোযোগ বাগানের সেই কোণে আটকে ছিল, যেখানে অর্জুন আবার নিজের কাজে লেগে গিয়েছিল। সেই ঝুঁকে থাকা পিঠ, সেই শান্ত চলন যেন কিছুই হয়নি। পার্থক্য শুধু এতটুকুই যে এখন তার নীরবতা কাব্যকে বিঁধছিল। তার মনে হচ্ছিল যে এই লোকটি একটি শব্দ না বলেও অনেক কিছু বলে গিয়েছে, এবং সে প্রথমবার সেই শব্দগুলো শুনছিল। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে টায়ারের আওয়াজ এলো। সুরক্ষা গেটের দিক থেকে একের পর এক কালো গাড়ি ভেতরে ঢুকতে শুরু করল। এটি কোনো সাধারণ আগমন ছিল না। গাড়ির সারি, তাদের জেল্লা এবং সাথে চলা কঠোর চলন কোনো বড় নামের উপস্থিতির ঘোষণা করছিল। মহেন্দ্র চমকে গেলেন। তিনি নিজের চশমা ঠিক করলেন, ঘাড় সোজা করে এগিয়ে গেলেন। তার হাত অজান্তেই মুষ্টিবদ্ধ হয়ে গেল। সবথেকে সামনের গাড়িটি থামল, দরজা খুলল এবং একজন বয়স্ক ব্যক্তি বাইরে এলেন। সাদা চুল, সোজা পিঠ এবং চোখে এমন আত্মবিশ্বাস যা শোরগোল করে না, শুধু বিদ্যমান থাকে। তার সাথে আরও ২-৩ জন লোক ছিলেন, সবাই পরিপাটি পোশাক পরা, মুখে গাম্ভীর্য। চাকরেরা এক কদম পিছিয়ে গেল। এমন অতিথি হুট করে এই বাড়িতে আসেন না। মহেন্দ্রর ঠোঁট থেকে নাম ফসকে গেল, রাজীব মালহোত্রা। তার কণ্ঠস্বর আগের মতো মজবুত ছিল না। মালহোত্রা অটোমোটিভ গ্রুপের চেয়ারম্যান রাজীব মালহোত্রা হালকা হাসির সাথে মাথা নাড়লেন, কিন্তু তার নজর মহেন্দ্রর উপর থিতু হল না। তিনি অন্য কাউকে খুঁজছিলেন। তার নজর বাগানের কোণে গেল, যেখানে অর্জুন মাটি পরিষ্কার করছিল। পরের মুহূর্তেই রাজীবের মুখাবয়ব বদলে গেল, চোখে চিনে নেওয়ার এক চমক খেলে গেল। অর্জুন। কণ্ঠস্বর উঁচু ছিল না, কিন্তু তাতে অতীত সময়ের ওজন ছিল। অর্জুন চমকে সোজা হল। কিছু সেকেন্ড সে সেখানেই দাঁড়িয়ে থাকল। তারপর সে ধীরে ধীরে মাথা নোয়াল। নমস্তে স্যার। সেই এক মুহূর্তে আঙিনার সমস্ত ভারসাম্য বদলে গেল।
রাজীব দ্রুত কদমে এগিয়ে গেলেন এবং অর্জুনের সামনে গিয়ে থামলেন। তার মুখে স্বস্তি, আশ্চর্য আর আপনত্ব একসাথেই ছিল। আমি তোমাকে 2 বছর ধরে খুঁজছি, তিনি বললেন। আর তুমি এখানে? মহেন্দ্র যেন জড়ো হয়ে গেলেন, তার গলা শুকিয়ে গেল, শব্দ স্বাদ দিচ্ছিল না। কাব্যের নিঃশ্বাস দ্রুত হয়ে গেল। চাকরেরা একে অপরের দিকে তাকাতে লাগল। কেউ কিছু বুঝতে পারছিল না। অর্জুন নজর নিচু করে নিল। আমি শান্তি চেয়েছিলাম স্যার, সে খুব ধীর গলায় বলল। ব্যাস এতটুকুই। রাজীব তার কাঁধ চাপড়ে দিলেন এবং ঘুরে মহেন্দ্রর দিকে তাকালেন। সেই নজরে না অহংকার ছিল না তিরস্কার, শুধু এক স্থৈর্য ছিল, যা প্রশ্ন করছিল এবং উত্তরের দাবি করছিল না। কাব্যের বুক ধরফর করছিল। এখন সে পরিষ্কার অনুভব করছিল যে এই গল্পটি শুধু একটি গাড়ি বা একটি সকালের ছিল না, এটি কোনো অনেক বড় সত্যের শুরু ছিল, যা এখন এই বাড়ির দেওয়ালে টাকরাতে চলেছিল। আঙিনায় সব কিছু নিজের জায়গায় ছিল, কিন্তু ভেতরে অনেক কিছু নড়ে গিয়েছিল, আর এই নড়ে ওঠা এখন থামার ছিল না। রাজীব মালহোত্রার নজর অর্জুনের ওপর আটকে ছিল, যেন বছরের পর বছরের অপেক্ষা হঠাৎ একটি বিন্দুতে এসে থিতু হয়েছে। আঙিনায় উপস্থিত প্রতিটি মানুষ না বলে সেই মুহূর্তের সাক্ষী হচ্ছিল। মহেন্দ্র সিং রাঠোরের ঠোঁট শুকিয়ে গিয়েছিল, গলা যেন কেউ আঁকড়ে ধরেছে। তিনি বুঝতে পারছিলেন না যে এই সাক্ষাৎ তার জন্য সতর্কবার্তা নাকি সাজা। কাব্যের চোখ কখনো রাজীবের দিকে যাচ্ছিল, কখনো অর্জুনের দিকে, আর প্রতিবার তার মন আরও একটু ভারী হয়ে উঠছিল। রাজীব শান্ত স্বরে বললেন, অর্জুন, তোমার কি ফারিদাবাদের সেই ফ্যাক্টরির দিন মনে আছে? তার কণ্ঠে কোনো অভিযোগ ছিল না, শুধু স্মৃতি ছিল। অর্জুন পলকের জন্য চোখ বুঝল। মেশিনের শব্দ, হঠাৎ ছড়িয়ে পড়া নিস্তব্ধতা এবং তারপর ভেঙে পড়া জীবন, সব কিছু একসাথে ফিরে এলো। সে মাথা নিচু করেই উত্তর দিল, কিছুদিন ভোলা যায় না স্যার। রাজীব গভীর নিঃশ্বাস নিলেন এবং বললেন, সেই দুর্ঘটনার পর তুমি কিছু না বলে চলে গেলে। আমরা অনেক খুঁজলাম, কিন্তু তুমি যেন মাটিতে মিশে গিয়েছিলে। তিনি এক কদম এগিয়ে এলেন। আজ যখন আমি জানতে পারলাম যে এখানে কেউ কিছু মিনিটেই সেই গাড়ি ঠিক করে দিয়েছে, তখন আমার বিশ্বাস হয়ে গেল। মেশিন সবার সাথে কথা বলে না অর্জুন, কিছু লোকই তাদের ভাষা বোঝে। মহেন্দ্রর হাত অজান্তেই শক্ত হয়ে গেল, তার আঙুলগুলো একে অপরের সাথে জড়িয়ে গেল। আপনি আপনি কি বলতে চান? তার কণ্ঠস্বর আগের মতো ভারী ছিল না। রাজীব প্রথমবার তার দিকে পুরোপুরি তাকালেন। আমি এটিই বলছি, তিনি কণ্ঠস্বর উঁচু না করেই বললেন। যে লোকটিকে আপনি মালি ভাবছেন, সে আমাদের সবথেকে কঠিন ইঞ্জিনিয়ারিং টিমের অংশ ছিল। সে শুধু মাটি সামলাত না, এই মাথাটি আমাদের ভবিষ্যতের ভিত্তি করত। কাব্যের নিঃশ্বাস আটকে গেল। সকালের শব্দ, হাসি, টিটকিরি সব এখন তাকে নিজের ভেতরেই বিততে লাগল। অর্জুন মাথা তুলল, তার কণ্ঠস্বর শান্ত ছিল, কোনো সাফাই ছাড়াই। স্যার, ওসব অতীত হয়ে গিয়েছে। আমি এখানে কাজ এই জন্য বেছে নিয়েছিলাম কারণ আমি শান্তি চেয়েছিলাম, নাম থেকে দূরে, ভিড় থেকে দূরে। রাজীব হালকা হাসির সাথে মাথা নাড়লেন। আমি বুঝি, তিনি বললেন, কিন্তু কখনো কখনো শান্তিতে লুকিয়ে থাকাও এক ধরনের যন্ত্রণা হয়। তিনি পকেট থেকে একটি পাতলা ফোল্ডার বের করলেন, কিন্তু সেটি খুললেন না। আমি আজ কোনো প্রস্তাব নিয়ে আসিনি, আমি শুধু এটি দেখতে চেয়েছিলাম যে তুমি ঠিক আছো কিনা। মহেন্দ্র অর্জুনের দিকে তাকালেন। প্রথমবার অহংকার ছাড়া তার ভেতরে কিছু একটা ভেঙে পড়ছিল এবং তিনি তা আটকাতে পারছিলেন না। কাব্যের চোখ থেকে জল নিঃশব্দে গড়িয়ে পড়ল। এই জল ভয়ের ছিল না, বরং সেই অনুভূতির ছিল যে মানুষের দাম পোশাক বা কাজ দিয়ে বিচার করা যায় না। রাজীব শেষে বললেন, কিছু প্রশ্ন অসম্পূর্ণ থেকে যায় অর্জুন, আর কিছু সত্য দেরিতে হলেও সামনে আসে, অবশ্যই। তিনি পুরো আঙিনার ওপর একবার নজর বোলালেন। আজ থেকে এগুলোকে নজরআন্দাজ করা সহজ হবে না। হাওয়া বইল। এইবার তার ঠান্ডা লাগল না, যেন অনেক দিন ধরে বন্ধ কোনো ঘরের জানলা খুলে গিয়েছে, আর সেই খোলা হাওয়ায় প্রতিটি মানুষকে নিজ নিজ সত্যের সাথে দাঁড়াতে হবে। আঙিনায় দাঁড়িয়ে থাকা মহেন্দ্র সিং রাঠোরকে এখন আগের মতো লাগছিল না। তার দাঁড়িয়ে থাকা শক্তির নয়, বরং ক্লান্তির সংকেত ছিল। তিনি একটি গভীর নিঃশ্বাস নিলেন, যেন বছরের পর বছর ধরে বুকে জমে থাকা কোনো হাওয়া বের করে দিচ্ছেন। রাজীব মালহোত্রার কথাগুলো তার ভেতরে প্রতিধ্বনিত হচ্ছিল, আর প্রতিটি শব্দ তার অহংকারের স্তরগুলোকে নিঃশব্দে ভেঙে দিচ্ছিল। যে লোকটিকে তিনি সকাল থেকে মালি ভেবে অপমানিত করেছিলেন, সেই এখন তার সামনে এমন এক সত্যের সাথে দাঁড়িয়েছিল যাকে অস্বীকার করার কোনো জায়গা অবশিষ্ট ছিল না। মহেন্দ্র অর্জুনের দিকে তাকালেন, প্রথমবার ওপর থেকে নিচে না তাকিয়ে, না মেপে। তার পোশাক সাধারণ ছিল, হাত মাটিতে মাখা ছিল,
কিন্তু তার চোখে স্থৈর্য ছিল। সেই স্থৈর্য যা মহেন্দ্র সবসময় টাকা আর নামে খুঁজেছেন, কিন্তু কখনো পাননি। তিনি ঢোক গিলে বললেন, অর্জুন, আমি জানতাম না। শব্দগুলো ভারী ছিল, যেন গলা থেকে বেরোনোর সময় আটকে আটকে আসছিল। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। এটি কোনো বড় ভাষণ ছিল না, শুধু এক স্বীকারোক্তি ছিল, ভেঙে পড়া কিন্তু সত্যি। কাব্য নিজের পিতাকে এমন অবস্থায় আগে কখনো দেখেনি, না আদেশ দিতে না বকতে, বরং একজন সাধারণ মানুষের মতো দাঁড়িয়ে থাকতে। সে এক কদম এগিয়ে এলো, তার কণ্ঠস্বর কাঁপছিল। আমিও অনেক কিছু বলেছি যা বলা উচিত ছিল না। সে মুহূর্তকাল থেমে বলল, আমাকে ক্ষমা করে দিন। এই ক্ষমা চাওয়ার পেছনে কোনো লোক দেখানো ব্যাপার ছিল না, তাতে লজ্জাও ছিল আর শিক্ষাও ছিল। অর্জুন কিছুক্ষণ চুপ থাকল। সে না রাগ দেখালো না সন্তোষ। তারপর সে শান্ত স্বরে বলল, ক্ষমা তখন অর্থবহ হয় যখন তার ফলে কিছু পরিবর্তন আসে। তার কণ্ঠে কোনো উপদেশ ছিল না। আমি কারো থেকে বড় বা ছোট নই, আমি শুধু সেটাই যা আমি। এই শব্দগুলো হালকা ছিল, কিন্তু তাদের প্রভাব ছিল গভীর। মহেন্দ্র মাথা নিচু করে নিলেন। এই মাথা নোয়ানো আনুষ্ঠানিক ছিল না। তিনি হাত বুকের ওপর রাখলেন, যেন নিজের ভেতরে কিছু একটা সামলাচ্ছেন। আজ আমি বুঝতে পারলাম, তিনি ধীর গলায় বললেন, যে সম্মান কেনা যায় না। এটি বলতে বলতে তার কণ্ঠস্বর থেমে গেল। সম্ভবত এর থেকে বেশি তার কাছে বলার মতো কিছু ছিল না। কাব্যের চোখ দিয়ে জল বইতে থাকল। এই জল ভয়ের ছিল না, বরং সেই অনুভূতির ছিল যে মানুষের দাম তার কাজ বা পোশাক দিয়ে বিচার করা যায় না। অর্জুন তার দিকে তাকালো এবং হালকা করে মাথা নাড়ল, না হ্যাঁতে না নাতে। শুধু এইটুকু, যে ভুল মানুষকে শেষ করে দেয় না, যদি সে তা থেকে শিক্ষা নেয়। মহেন্দ্র কিছু বলতে চাইলেন, তার ঠোঁট খুলল, তারপর বন্ধ হয়ে গেল। অবশেষে তিনি বললেন, যদি তুমি চাও তবে। বাক্যটি অসম্পূর্ণ থেকে গেল। অর্জুন শান্তিতে জবাব দিল, এখন নয়। এই দুটি শব্দে না কঠোরতা ছিল না দূরত্ব, শুধু সময়ের বাস্তবতা ছিল। কিছু ক্ষত সারানোর জন্য সময় প্রয়োজন। অর্জুন আকাশের দিকে তাকালো। রোদ এখন পুরোপুরি উঠে গিয়েছিল। এটি না শেষ ছিল না শুরু। এটি সেই মোড় ছিল যেখানে প্রত্যেককে নিজের পথ নতুন করে বেছে নিতে হবে। এইবার অহংকার ছাড়া, ভয় ছাড়া এবং একটু বেশি মানবিকতার সাথে। রোদ এখন পুরোপুরি আঙিনায় ছড়িয়ে পড়েছিল, কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকা মানুষদের ভেতরে যে বরফ জমেছিল তা এখনও পুরোপুরি গলেনি। মহেন্দ্র সিং রাঠোর কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলেন। তার সামনে সেই সব কিছু ছিল যা থেকে তিনি জীবনভর পালিয়ে বেরিয়েছেন, সত্য, লজ্জা এবং নিজেরই ছায়া। তার হাত হালকা কাঁপছিল। এই কাঁপুনি বয়সের ছিল না, বরং সেই দেওয়ালের ছিল যা ভেতরে ধীরে ধীরে ধসে পড়ছিল। তিনি গভীর নিঃশ্বাস নিলেন, যেন শেষবার নিজের অহংকারকে আঁকড়ে ধরার চেষ্টা করছেন, এবং তারপর সেই চেষ্টা ভেঙে গেল। তিনি 2 কদম এগিয়ে এলেন। কাব্য তার মুখের দিকে তাকাল, এবং সেই মুহূর্তেই বুঝে গেল যে এমন কিছু হতে চলেছে যা সে নিজের পিতার সম্পর্কে কখনো ভাবেনি। মহেন্দ্র অর্জুনের সামনে থামলেন, মাথা নোয়ালেন এবং কোনো রকম ভান ছাড়াই ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়লেন। আঙিনায় দাঁড়িয়ে থাকা চাকরেরা স্তব্ধ হয়ে গেল, কেউ শ্বাস পর্যন্ত নিল না। কাব্যের মুখ থেকে একটি চাপা শব্দ বের হল, ড্যাডি, কিন্তু মহেন্দ্র হাত তুলে তাকে থামিয়ে দিলেন। অর্জুন, তার কণ্ঠস্বর বুঝে এসেছিল, আজ আমি তোমার সামনে কিছু চাওয়ার অবস্থায় নেই, তবুও চাচ্ছি। তার চোখ মাটির দিকে ছিল। আমি তোমাকে মানুষ ভাবিনি, টাকা আর নামের অহংকারে তোমার সম্মান পিষে দিয়েছি। আমার কাছে শব্দ কম আছে, কিন্তু অনুশোচনা সত্যি। আমাকে ক্ষমা করে দাও। এই ক্ষমা কোনো চুক্তির ছিল না, না কোনো ভয়ের। এটি সেই মানুষের ছিল যে প্রথমবার নিজেরই নজরে ছোট হয়ে গিয়েছিল। অর্জুন কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকল। সে কখনো ভাবেনি যে এই বাড়ির আঙিনায় এই ধরনের দৃশ্য তার চোখের সামনে আসবে। সে এগিয়ে গেল, মহেন্দ্রের হাত ধরল এবং তাকে ধীরে ধীরে তুলল। এটি জরুরি নয়, সে শান্তস্বরে বলল। হাঁটু গেড়ে বসলে কিছু বদলায় না, বদলালে তবেই কথা হয়। তার শব্দগুলো কঠোর ছিল না, কিন্তু তাতে সত্য ছিল, যা কোনো চোট না দিয়েই কাজ করে যায়। কাব্যের চোখ দিয়ে জল বইতে লাগল। সে নিজের বাবার পাশে গিয়ে দাঁড়াল। তার ভেতরে সকালের সমস্ত হাসি, সমস্ত টিটকিরি এখন বোঝা হয়ে ফিরে এসেছিল। ড্যাডি,
সে ধীর গলায় বলল, আজ আমরা অনেক দেরিতে হলেও সত্যি দেখে নিয়েছি। মহেন্দ্র তার দিকে তাকালেন। সেই নজরে লজ্জাও ছিল আর এক অদ্ভুত স্বস্তিও, যেন অনেক সময় পর কোনো বোঝা নেমে গিয়েছে। রাজীব মালহোত্রা এখন এগিয়ে এসে পকেট থেকে সেই পাতলা ফোল্ডারটি বের করলেন, যা তিনি কিছুক্ষণ ধরে ধরেছিলেন। তিনি সেটি অর্জুনের দিকে বাড়িয়ে দিলেন, কিন্তু জোর দিলেন না। আমি তোমাকে বাঁধতে আসিনি, তিনি শান্ত স্বরে বললেন। এটি একটি পথ, সিদ্ধান্ত তোমার হবে। যদি তুমি ফেরো তবে সম্মানের সাথে, যদি না ফেরো তবুও সেই সম্মান থাকবে। মহেন্দ্রও ধীরে ধীরে বললেন, আর যদি তুমি এখানে থাকতে চাও তবে এটি চাকরি হবে না, এটি সমমর্যাদা হবে। তার শব্দগুলো এখন আর ভারী ছিল না, তাতে একটা নমনীয়তা ছিল। অর্জুন ফোল্ডারটির দিকে তাকালো, তারপর আকাশের দিকে। তার ভেতরে কোনো তাড়াহুড়ো ছিল না। আমার ভাবার জন্য সময় প্রয়োজন, সে বলল। আমি অনেক সময় নিজেকে হারিয়ে বেছেছি, এখন যাই করব বুঝে করব। তারপর সে খুব শান্তভাবে যোগ করল, কিন্তু একটা কথা ঠিক, সম্মান কারো জমিদারি নয়। আঙিনায় নিস্তব্ধতা ফিরে এলো, কিন্তু এই নিস্তব্ধতা ভয়ের ছিল না। এটি সেই মুহূর্তের ছিল যখন সত্যকে স্বীকার করে নেওয়া হয়েছে, আর সেই স্বীকারোক্তির সাথে প্রত্যেকের সামনে ভবিষ্যতের রাস্তা আরও একটু পরিষ্কার হয়ে গিয়েছিল। আঙিনায় ছড়িয়ে থাকা নিস্তব্ধতা এখন আর বোঝা ছিল না, তা এক স্থৈর্য হয়ে দাঁড়িয়েছিল, যাতে প্রত্যেকে নিজের ভেতরে উঁকি দিচ্ছিল। অর্জুন সেখানেই দাঁড়িয়েছিল, শান্ত এবং স্থির, কিন্তু ভেতরে অনেক কিছু পরিষ্কার হচ্ছিল। তার সামনে কোনো নাটকীয় মোড় ছিল না, শুধু একটি সাধারণ প্রশ্ন ছিল, সামনে কিভাবে এগোতে হবে। সে জানত যে তার সামনে দুটি পথ আছে, কিন্তু সে এটিও বুঝে গিয়েছিল যে সঠিক পথ সেটাই হয় যা মানুষ বুঝে বেছে নেয়, চাপের মুখে নয়। রাজীব মালহোত্রা কোনো তাড়াহুড়ো দেখালেন না। তিনি ফোল্ডারটি অর্জুনের হাতে গুজে দেওয়ার জেদ করলেন না। তার এই ব্যবহারই এই মুহূর্তের সবথেকে বড় সাক্ষী ছিল যে সিদ্ধান্ত সত্যি অর্জুনের। মহেন্দ্র সিং রাঠোরও চুপ ছিলেন। তার মৌনতা এখন আদেশের নয়, প্রতীক্ষার ছিল। তিনি প্রথমবার অনুভব করছিলেন কি কিছু সিদ্ধান্ত টাকা, পদ বা প্রতিজ্ঞা দিয়ে কেনা যায় না। কাব্যা অর্জুনের দিকে তাকিয়েছিল, তার চোখে প্রশ্ন ছিল, কিন্তু সেই প্রশ্নগুলোতে এখন অধিকার নয়, বোধ ছিল। অর্জুন অবশেষে ফোল্ডারটি নিজের হাতে নিল, কিন্তু খুলল না। তার কাগজের থেকেও নিজের গত জীবনের ওজন বেশি অনুভূত হচ্ছিল। তার কারখানার শব্দগুলো মনে পড়ল। তারপর সেই দিন যখন সে সবকিছু ছেড়ে শান্তি বেছে নিয়েছিল। সে বুঝতে পেরেছিল যে ফেরা বা না ফেরা কোনো সহজ সিদ্ধান্ত নয়। এটি ঠিক করা জরুরি ছিল যে সে পালায়ে যাচ্ছে নাকি সত্যি এগিয়ে যাচ্ছে। আমি আজ কোনো সিদ্ধান্ত শোনাতে আসিনি, অর্জুন শান্ত স্বরে বলল। আমাকে নিজের জীবনকে আরও একবার বোঝার প্রয়োজন আছে। না, আমি শোরগোলে হারিয়ে যেতে চাই না, শান্তিতে লুকিয়ে থাকতে। তার কণ্ঠস্বরে স্পষ্টতা ছিল, ঘোষণা নয়। সে রাজীবের দিকে তাকালো এবং বলল, যদি আমি ফিরি তবে এই জন্য নয় যে আমাকে ডাকা হয়েছে, বরং এই জন্য যে আমি প্রস্তুত। মহেন্দ্র কোনো তর্ক ছাড়াই মাথা নাড়লেন। যে সিদ্ধান্তই হবে আমি তাকে সম্মান করব, তিনি বললেন। এই বাক্যটি ছোট ছিল, কিন্তু তার পেছনে এক পরিবর্তিত চিন্তা ছিল। কাব্য হালকা শ্বাস নিল, যেন তার ভেতরে জমে থাকা কোনো গিঁট খুলে গিয়েছে। সে কিছু বলতে চাইল, তারপর চুপ থেকে গেল। সম্ভবত সেও শিখছিল যে প্রতিটি উত্তর সাথে সাথে দেওয়া যায় না। অর্জুন বাগানের দিকে তাকালো, সেই মাটির দিকে যেখানে সে কয়েক বছর ধরে কাজ করেছে। তার উপলব্ধি হল যে তার পরিচয় কোনো একটি কাজ দিয়ে তৈরি হয় না। সে মালিও থেকেছে আর ইঞ্জিনিয়ারও, কিন্তু সব কিছুর আগে সে একজন মানুষ। আজ আমি এখানেই থাকব, সে বলল। কাল কি হবে তা কাল ঠিক করব। এটি এড়িয়ে যাওয়া ছিল না, এটি নিজেকে সময় দেওয়ার সততা ছিল। রাজীব হালকা হাসির সাথে মাথা নোয়ালেন। আমি অপেক্ষা করতে পারি, তিনি বললেন। মহেন্দ্র গভীর নিঃশ্বাস নিলেন, যেন প্রথমবার সত্যি হালকা অনুভব করছেন। কাব্য অর্জুনের দিকে তাকালো এবং শুধু এইটুকু বলল, যদি কখনো প্রয়োজন হয়। বাক্য অসম্পূর্ণ ছিল, কিন্তু ভাবনা পূর্ণ ছিল। অর্জুন আকাশের দিকে তাকালো, তার ভেতরে এখন আর কোনো তাড়াহুড়ো ছিল না। রাস্তা এখনও পুরোপুরি পার হওয়া বাকি ছিল, কিন্তু দিক পরিষ্কার ছিল। সে জানত যে সে যাই করবে সম্মান এবং সততার সাথে করবে। আর সেই অনুভবের সাথেই সে নিজের ভেতরে একটি ছোট কিন্তু মজবুত পদক্ষেপ সামনে বাড়াল। সকাল গড়াতে গড়াতে ঘরের ভেতরে এবং বাইরে এক অন্যরকম চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। যে কথা কয়েক ঘন্টা আগে একটি গাড়ির বোনেট থেকে শুরু হয়েছিল, তা এখন এই আঙিনার দেয়াল ছাড়িয়ে বাইরে বেরিয়ে গিয়েছিল।
ড্রাইভার, গার্ড এবং কর্মীদের মধ্যে নিচু স্বরে কথাবার্তা শুরু হলো। কেউ পুরো কাহিনী জানত না, কিন্তু প্রত্যেকের এতটুকু অন্তত বোধগম্য হয়েছিল যে আজ অস্বাভাবিক কিছু ঘটেছে। মহেন্দ্র সিং রাঠোর এইসব দেখছিলেন। আগে যেখানে এই ফিসফাসগুলো তার কাছে সামান্য মনে হতো, এখন সেই আওয়াজগুলোই তাকে তার নিজের ব্যবহারের আয়না দেখাচ্ছিল। তিনি প্রথমবার অনুভব করলেন যে একটি বাড়ির পরিচয় শুধু আদেশ দিয়ে নয়, বরং প্রতিদিনের ব্যবহার দিয়ে তৈরি হয়। রাজীব মালহোত্রা বাইরে যাওয়ার প্রস্তুতি নিলেন। কোনো ঘোষণা নেই, কোনো আনুষ্ঠানিক বিদায় নেই। যাওয়ার সময় তিনি শুধু বললেন, অর্জুন, যখনই মন চায় কথা বলো। এটা কোনো ডাকার মতো ছিল না, বরং আস্থার এক সংকেত ছিল। অর্জুন মাথা নেড়ে জবাব দিল, না হাত মেলালো, না কোনো লোক দেখানো কিছু করল। মহেন্দ্র এসব দেখছিলেন এবং তার ভেতরে আরও একটি স্তর ভেঙে যাচ্ছিল। এই উপলব্ধি যে প্রকৃত সম্মান শোরগোল করে না, তা চুপচাপ নিজের জায়গা করে নেয়। ঘরের ভেতরে কাব্য নিজের ঘরে গেল এবং আয়নার সামনে দাঁড়িয়ে পড়ল। সে নিজের চোখের দিকে তাকাতে দ্বিধা করল না। সকালের নিজের হাসি, নিজের তাচ্ছিল্য সব তার পরিষ্কার মনে পড়ছিল। আজ কেউ তাকে বকা দেয়নি, তবুও সে অনেক কিছু শিখে গিয়েছিল। সে মনে মনে ঠিক করল যে এখন থেকে সে মানুষকে তাদের কাজ দিয়ে নয়, বরং তাদের ব্যবহার দিয়ে চিনবে। এটি কোনো বড় সংকল্প ছিল না, শুধু একটি শান্ত পরিবর্তন ছিল, যা ভেতরে শিকড় ছড়াচ্ছিল। দুপুর নাগাদ আশেপাশের এলাকায় কথা ছড়িয়ে পড়ল। কেউ বলছিল যে মালি কোনো বড় ইঞ্জিনিয়ার বেরিয়েছে, কেউ বলছিল যে মহেন্দ্র রাঠোর আজ কারো সামনে মাথা নত করেছেন। কথা বাড়তে থাকল, রং বদলাতে থাকল, কিন্তু সত্য নিজের জায়গায় শান্ত দাঁড়িয়ে রইল। মহেন্দ্র স্টাফদের ডাকলেন। তার গলায় না বকুনি ছিল, না তাড়াহুড়ো। আজ থেকে এখানে কারো সাথে খারাপ ব্যবহার হবে না, তিনি বললেন। এটি কোনো আদেশ ছিল না, এটি নিজের সাথে করা একটি প্রতিশ্রুতি ছিল। অর্জুন বাগানে কাজ করতে থাকল। সেই একই গাছপালা, একই মাটি, একই রোদ। তফাৎ শুধু এতটুকুই ছিল যে আজ তার হাতে কোনো বোঝা ছিল না। মানুষ তাকে দেখছিল, কিছু জানতে চাইছিল, কিন্তু সে না নিজেকে লুকালো, না নিজেকে জাহির করল। যখন কেউ ধীরে থেকে জিজ্ঞেস করল, সত্যিই কি আপনি সেই ব্যক্তি, তখন সে শুধু এতটুকু বলল, আমি সেটাই, যা আপনি দেখছেন। এই ছোট জবাবে তার পুরো পরিচয় লুকিয়েছিল। মহেন্দ্র দূর থেকে এসব দেখছিলেন। তার মনে হল যেন বাড়ির পরিবেশ বদলে যাচ্ছে। এই পরিবর্তন হঠাৎ ছিল না, কিন্তু স্পষ্ট ছিল। তিনি নিজের ভেতরে একটি সিদ্ধান্ত নিলেন যে এখন আর জিনিসগুলো আগের মতো থাকতে দেবেন না। হয়তো সবকিছু একসাথে ঠিক হবে না, কিন্তু শুরুটা হয়ে গিয়েছিল। তিনি নিজের ফোনে কিছু কল বাতিল করলেন। আজ প্রথমবার সময় তাকে দৌড়াচ্ছে বলে মনে হল না। বিকেলের দিকে আঙিনা আবার শান্ত হয়ে গেল। এটি সেই একই শান্তি ছিল, কিন্তু তার অর্থ বদলে গিয়েছিল। অর্জুন কাজ গুছিয়ে নিল এবং এক মুহূর্তের জন্য বাড়ির দিকে তাকাল। তার মনে হল যে আজ সে কোনো বড় লাভ দেয়নি, কিন্তু সঠিক দিকে একটি কঠিন পদক্ষেপ অবশ্যই রেখেছে। কাহিনী এখনও শেষ হয়নি। এর প্রভাব বাইরেও যাবে এবং ভেতরেও গভীর হবে, কারণ যখন একজন মানুষ বদলায়, তখন তার চারপাশের পৃথিবীও ধীরে ধীরে বদলাতে শুরু করে। পরের দিন সকালের আঙিনা একই ছিল, কিন্তু পরিবেশ বদলে গিয়েছিল। কাল পর্যন্ত যে কথাগুলো নিচু স্বরে ফিসফাস ছিল, আজ সেগুলো পরিষ্কার দৃষ্টিতে বদলে গিয়েছিল। বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা গাড়ির সংখ্যা একটু বেশি ছিল। গার্ডদের প্রশ্ন করা হচ্ছিল এবং ড্রাইভারদের ফোন ক্রমাগত বেজে চলছিল। এটি কোনো হট্টগোল ছিল না, শুধু একটি নীরব কৌতূহল ছিল, যেন পৃথিবী দূর থেকে কোনো মানুষকে পরিমাপ করছে। মহেন্দ্র সিং রাঠোর এসব দেখছিলেন। তিনি কাউকে থামানোর চেষ্টা করলেন না। হয়তো তিনি এখন বুঝতে পেরেছিলেন যে সত্যকে দেয়ালের ভেতরে বন্দি করে রাখা যায় না। অর্জুন তার দিনের শুরু বরাবরের মতোই করল। সে গাছে জল দিল, মাটি ঠিক করল এবং শুকনো পাতা সরিয়ে ফেলল। তফাৎ শুধু এতটুকুই ছিল যে আজ নজর অনেক বেশি ছিল। কিছু মানুষ তাকে দূর থেকে দেখছিল, কেউ কাছে এসে থামছিল, কিন্তু কেউ সরাসরি প্রশ্ন করছিল না। তাদের নীরবতাই প্রশ্ন হয়ে উঠছিল। অর্জুন না কারো থেকে বাঁচার চেষ্টা করল, না কাউকে প্রভাবিত করার। সে জানত যে যদি কোনো পরীক্ষা থাকে, তবে তা লোক দেখানো দিয়ে নয়, বরং টিকে থাকা দিয়ে পাশ করতে হয়। দুপুরের আগে বাইরে কিছু মানুষ জড়ো হল। না সাংবাদিক, না ক্যামেরা, শুধু ইন্ডাস্ট্রির সাথে যুক্ত ২-৩টি মুখ, যাদের চোখে চেনার এক চমক ছিল। তারা প্রথমে গার্ডের সাথে কথা বলল, তারপর দূর থেকে অর্জুনকে দেখল। মহেন্দ্র এসব দেখলেন এবং কোনো মন্তব্য ছাড়াই রাস্তা ছেড়ে দিলেন।
এটি প্রথমবার ছিল যখন তিনি কারো জন্য দরজা খুললেন, উপরে না দাঁড়িয়ে, অধিকার না ঘাটিয়ে। সেই লোকগুলো অর্জুনের কাছে এলো। কথাবার্তা ছোট ছিল, কোনো আনুষ্ঠানিক পরিচয় ছাড়াই। প্রশ্নগুলো সাধারণ ছিল। কেন এখানে আছো? আগে কি ভাবছ? অর্জুন কাজ করতে করতেই জবাব দিল, আমি এখানে আছি কারণ এখানে আমি শান্তি পেয়েছি। সে বলল, আগে কি হবে, এই সিদ্ধান্ত আমার হবে। তার শব্দগুলো না কোনো চ্যালেঞ্জ ছিল, না কোনো সাফাই, সেগুলোতে শুধু স্পষ্টতা ছিল। তাদের মধ্যে একজন বলল যে মানুষ তাকে দেখছে। অর্জুন শান্ত স্বরে জবাব দিল, মানুষ দেখতেই থাকবে, জরুরি এটাই যে মানুষ যেন নিজেকে না হারায়। সেই লোকগুলো চলে গেল, না কোনো প্রতিশ্রুতি, না কোনো চাপ। তাদের চলে যাওয়ার পর আঙিনায় এক আলাদা স্থিরতা চলে এলো। কাব্য দূর থেকে এসব দেখছিল। সে প্রথমবার বুঝতে পারল যে সম্মান আওয়াজ দিয়ে নয়, সংযম দিয়ে তৈরি হয়, এবং সবথেকে বড় শক্তি হল নিজের মতো থাকা। সন্ধে মহেন্দ্র অর্জুনকে কাছে ডাকলেন। এই ডাক পুরনো দিনের মতো ছিল না। তিনি চেয়ার টানলেন, কিন্তু নিজে দাঁড়িয়ে রইলেন। আজ যা হল, তিনি বললেন, তা হয়তো কোনো বড় সিদ্ধান্তের দিকে ইঙ্গিত করছে। অর্জুন মাথা নাড়ল। সিদ্ধান্ত তখনই সঠিক হয়, সে জবাব দিল, যখন সেগুলো প্রমাণ করার তাড়াহুড়ো থাকে না। মহেন্দ্র চুপ করে গেলেন। হয়তো প্রথমবার তিনি বুঝতে পারছিলেন যে সব কথার জবাব শব্দে হয় না। রাত হতে হতে কথা শহরে আরও ছড়িয়ে পড়ল। কেউ সন্দেহ করছিল, কেউ আশাবাদ ছিল, কেউ গল্প বদলে দিচ্ছিল। কিন্তু অর্জুনের ভেতরে কোনো চাঞ্চল্য ছিল না। সে দিনের কাজ গুছিয়ে নিল এবং এক মুহূর্তের জন্য আকাশের দিকে তাকাল। আসল পরীক্ষা বাইরের ছিল না, ভেতরের ছিল। সে কি চাপের মুখেও একই রকম থাকতে পারবে? সে নিজের কাছে প্রতিশ্রুতি দিল যে পৃথিবী যাই ঠিক করুক না কেন, সে নিজের পথে সততার সাথে চলবে। আঙিনায় রাতের শান্তি নেমে এলো। এটি স্থির শান্তি ছিল না, বরং সেই মুহূর্তের ছিল যা কোনো চূড়ান্ত সিদ্ধান্তের ঠিক আগে আসে। পরের দিন কাছেই ছিল, এবং তার সাথে সেই জবাবটিও যা পৃথিবী শুনতে চাইছিল, কিন্তু যা অর্জুন শুধু সঠিক সময়ই দেওয়ার ছিল। সকালের আলো ধীরে ধীরে আঙিনায় নামছিল। কোনো ভিড় ছিল না, কোনো প্রশ্ন ছিল না। আগের রাতের অস্থিরতা এখন একটি স্থিরতায় বদলে গিয়েছিল, যেন সবকিছু নিজে নিজেই সঠিক জায়গায় এসে থেমে গেছে। অর্জুন বাগানে দাঁড়িয়েছিল। সেই একই মাটি, একই গাছপালা, একই বাতাস। তফাৎ শুধু এতটুকুই ছিল যে আজ তার ভেতরে কোনো দ্বিধা ছিল না। সে জানত যে সিদ্ধান্তটি তাকে নিতে হবে, তা এখন তার সামনে পরিষ্কার দাঁড়িয়ে আছে। রাজীব মালহোত্রা সময় মতো চলে এলেন। না কোনো গাড়ির বহর, না কোনো লোক দেখানো। একটি সাধারণ গাড়ি এবং একটি শান্ত হাসির সাথে মহেন্দ্র সিং রাঠোরও আঙিনায় চলে এলেন। তার মুখে এখন না কোনো ঘাবড়ানো ছিল, না আশার বোঝা। কাব্য কিছুটা দূরে দাঁড়িয়েছিল। সে কিছু বলছিল না, কিন্তু তার চোখে এক স্বীকারোক্তি ছিল, অতীতের এবং আগামীর। অর্জুন নিজেই বলতে শুরু করল। কেউ তাকে প্রশ্ন করেনি। আমি অনেক ভেবেছি, সে বলল, গলা শান্ত এবং স্থির ছিল। আমি জানি যে বাইরের পৃথিবী আমাকে নাম, কাজ এবং পরিচয় দিতে পারে, কিন্তু আমি এটাও দেখেছি যে যখন মানুষ নিজের থেকে দূরে সরে যায়, তখন সেই সব কিছুই বোঝা হয়ে দাঁড়ায়। সে এক মুহূর্ত থামল। আমি ফেরব, সে বলল, কিন্তু আগের মতো নয়। আমি মেশিনের সাথে কাজ করব, কিন্তু শুধু মুনাফার জন্য নয়। আমি শেখাতে চাই সেই যুবকদের যাদের দক্ষতা তো আছে, কিন্তু রাস্তা নেই। রাজীব তার দিকে তাকালেন এবং হালকা মাথা নাড়লেন। মহেন্দ্র কোনো তাড়াহুড়ো ছাড়াই বললেন, যদি তুমি চাও তবে এই বাড়িতে একটি ছোট প্রশিক্ষণ কেন্দ্র শুরু করা যেতে পারে, কোনো সরুকুল ছাড়া, কোনো প্রদর্শন ছাড়া। এটি কোনো দয়ার মতো ছিল না, তার শব্দে কোনো অনুরোধ ছিল না, শুধু সততা ছিল। কাব্যের মুখে প্রথমবার একটি হালকা হাসি এলো, না গর্বের, না অপরাধবোধের, শুধু একটি নতুন শুরুর। রাজীব হাত বাড়ালেন। অর্জুন হাত মেলাল। এই হাত মেলানো কোনো চুক্তির ছিল না, আস্থার ছিল। পৃথিবীর এমন সিদ্ধান্তের প্রয়োজন আছে, রাজীব বললেন। অর্জুন মাথা নিচু করল। সে জানত যে রাস্তা সহজ হবে না, কিন্তু এখন তার সহজ রাস্তা চাইও না। দিন এগিয়ে চলল। আঙিনায় আবার সেই একই শান্তি ছিল, কিন্তু তার অর্থ বদলে গিয়েছিল। এই কাহিনী কোনো ধনী ব্যক্তির নত হওয়ার বা কোনো দরিদ্র ব্যক্তির ওপরে ওঠার ছিল না। এটি সেই মুহূর্তের কাহিনী ছিল যখন একজন মানুষ নিজেকে চিনতে পারল।
যখন সে বুঝল যে সবথেকে বড় সিদ্ধান্ত এটা হয় না যে পৃথিবী কিভাবে, বরং এটা হয় যে মানুষ নিজের সামনে কেমন দাঁড়িয়ে আছে। আর হয়তো এই কারণেই কিছু কাহিনী শোরগোলে নয়, নীরবতায় পূর্ণ হয়। যদি আপনি এই কাহিনী শেষ পর্যন্ত শুনে থাকেন, তবে একটি প্রশ্ন নিজের সাথে নিয়ে যান। আমরা কি আমাদের জীবনে মানুষকে তাদের পোশাক, কাজ বা পরিস্থিতি দিয়ে পরিমাপ করি, নাকি মানুষ হিসেবেও দেখতে পাই? হয়তো পরের বার আমরা একটু থেমে মন দিয়ে দেখতে পারব। যদি এই কাহিনী আপনার মন ছুঁয়ে গিয়ে থাকে, তবে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি পছন্দ করবেন এবং এমন সত্য মানবিক কাহিনীর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই গল্পের সবথেকে বড় বার্তা এটাই যে কোনো মানুষকে কখনো তার পোশাক, কাজ বা বর্তমান পরিস্থিতি দিয়ে বিচার করা উচিত নয়। আমরা প্রায় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে ফেলি, এটা না জেনেই যে সামনের মানুষটি কোন পথ দিয়ে এসেছে, সে কি হারিয়েছে এবং তার ভেতরে কতটা দক্ষতা, ধৈর্য এবং আত্মসম্মান লুকিয়ে আছে। অর্জুনের মতো অনেক মানুষ এমন থাকে যারা শোরগোল থেকে দূরে থেকে সততার সাথে নিজের জীবন কাটায়। আর মহেন্দ্রর মতো অনেক মানুষ এমনও থাকে যারা ক্ষমতা আর টাকার জোরে মানবতা ভুলে যায়, যতক্ষণ না জীবন তাদের আয়না দেখায়। এই কাহিনী আমাদের এটাও শেখায় যে প্রকৃত মহত্ব নত হওয়ার মধ্যে নয়, বদলে যাওয়ার মধ্যে থাকে। ক্ষমা শব্দ দিয়ে নয়, ব্যবহার দিয়ে প্রমাণিত হয়। আর আসল সাফল্য সেটি নয় যা পৃথিবী হাততালি দিয়ে মাপে, বরং সেটি যাতে মানুষ রাতে নিজের সামনে শান্তিতে দাঁড়াতে পারে। যদি আমরা আমাদের জীবনে একটু থেমে, একটু শুনে এবং একটু বুঝে মানুষকে দেখি, তবে হয়তো আমরা শুধু অন্যের নয়, বরং নিজেরও জীবন হালকা এবং উন্নত করতে পারব। কারণ শেষ পর্যন্ত প্রতিটি মানুষই একটি গল্প, আর কিছু গল্প তখন খোলে যখন আমরা তাদের বিচার করার বদলে মানুষের মতো দেখার সাহস করি।